ঢাকাকে কিভাবে বাসযোগ্যতার দিকে নিয়ে যাওয়া যায়? ওয়াটারওয়ে তৈরি করা সম্ভব। স্থানীয় মানুষের জন্য ইকোনমি না কিছু ব্যবসায়ীর হাতে চলে যাওয়া ইকোনমি? এই যে ট্রাফিক জ্যাম, এক এলাকার লোক যাচ্ছে আরেক এলাকায় স্কুলিংয়ে। বা ইনস্টিটিউশনগুলোর কথা আমরা বললাম, এরা তো মনে করে না যে শহরবাসী অতখানি জানে। এই যে দেখেন ঢাকা শহরে সম্প্রতি যে বৃষ্টি হলো, জি, জি। এই বৃষ্টির পানি বের হওয়ার পথ কোথায়? রানা প্লাজার মতন একটা ভবন তৈরি হয়েছে, যে ভবনে অর্থায়ন করেছে ব্যাংকগুলো। কিন্তু বর্তমান সরকার তো খাল খননের একটা প্রকল্প চলমান। খাল তৈরি করলাম, এটা কোথাও গেল না। জি, তাহলে জি। ওই খালটা আসলে অতটা এফেক্টিভ হবে না। শহর দায়ী মানুষকে দুর্যোগের দিকে ঠেলে হ্যাঁ। দেওয়ার জন্য। কিন্তু হোয়াট অ্যাবাউট কক্সবাজার? ওখানে কেন জলবদ্ধতা হচ্ছে? আসসালামু আলাইকুম, স্বাগতম কালবেলায়। এন মোহাম্মদ গ্রুপ প্রেজেন্স নগর কথন পডকাস্ট শোতে। প্রতি বছর তাপমাত্রা বাড়ছে, হঠাৎ বৃষ্টিতে শহর ডুবে যাচ্ছে, সবুজ কমে যাচ্ছে। অন্যদিকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড কিংবা ভবন ধসের মতো ঘটনাগুলো আমাদেরকে প্রতিনিয়ত ভাবাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি শুধু ভবন নির্মাণ করছি, নাকি আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলছি? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক, সাবেক ডিন এবং সাবেক আইবির প্রেসিডেন্ট অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ। আমরা যতটুকু জানি, একটা মানুষের জীবনবোধ বা ধ্যান ধারণার উপর তার ছোটোবেলার কিছু প্রভাব থাকে। যদি স্যার একটি স্কুল থেকে শুরু করতেন। আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, পুলিশে ছিলেন, ওটা তো বিভিন্ন জেলা শহরে পোস্টেড হতেন। তো ফলে আমরা বিভিন্ন জেলা শহরে মুভ করতাম, যেখানে শহর মানে যে শুধুমাত্র ইট কাঠ থাকছে তা না। শহর মানে পুকুর থাকছে, জলাভূমি থাকছে, নদী, গাছপালা, কিছুটা বন, এইরকম একটা পরিবেশেই আমি বড় হচ্ছিলাম বা হয়েছি। পরবর্তীতে ঢাকায় পোস্টেড হওয়ার পরে তো ঢাকায় স্কুলে পড়াশোনা করেছি, সেন্ট জোসেফ হাই স্কুল মহৎপুরে। তখন ওই এলাকাগুলো অত ছিল না। তখনও ঢাকা শহরের এরকম ডেভেলপমেন্ট প্রেশার নাই। তখন হাতির ঝিলগুলো, জলাভূমি, এমনকি পান্থপথ তখন ছিল আর কি, ক্যানাল ছিল। তো এরকম একটা পরিবেশ আর কি। তারপর তো আস্তে আস্তে শহরটা মানে গড়ে উঠলো। তো এই যে এক্সপিরিয়েন্সটা ছিল ছোটোবেলায়, ওটাই ইনগ্রেইন্ড হয়েছে আমি বলবো। সেক্ষেত্রে আপনি ঢাকাকে কিভাবে দেখেন? ঢাকায় মানে একটা দুই পাশে নদী আছে, প্রতিনিয়ত মানুষ বাড়ছে। ঢাকার সমস্যা এবং সম্ভাবনা কি মনে করেন? আসলে ঢাকা তো 60s ঢাকার এখনকার ঢাকা তো অনেক পরিবর্তন হয়ে গেছে। এবং ঢাকায় যেটা হয়েছে, ধরেন আমার একটা জমি আছে, আমি বাড়ি বানাইনি, বাট আমার যখন ক্রয় ক্ষমতা হলো আমি একটা বাড়ি বানিয়ে ফেললাম। তো জমির যে লেআউটটা, সেটার সাথে রাস্তার সম্পর্ক, বাগানের সম্পর্ক, খেলার জায়গা, নদী, খাল, বিল, পুকুরের সম্পর্ক, এভাবে তো জমির বিন্যাসটা হয়নি, যেটা প্ল্যান সিটিতে করা যায়। তো ফলে দেখা যাচ্ছে ঢাকার 66% ল্যান্ড দেখা যাচ্ছে আনপ্ল্যান হয়েছে, আর বাকিটা তো প্ল্যান করে তৈরি করা হয়েছে আর কি। তো যেসব জায়গাগুলো প্ল্যান করা হয়েছে সেখানে রাস্তাঘাটের বিন্যাসটা একটা গোছানো হয়তোবা হয়েছে, কিন্তু ওই ডেভেলপমেন্ট প্রেশার এবং ইকোনমিক যেই অপরচুনিটি, এটাকে যখন সবাই অ্যাভেল করতে যায়, তখন ঢাকা শহরকে আরও বেশি ডেভেলপমেন্ট হয়েছে। তো এটা একটা সাইড আর কি, যেটা আমি মনে করি যে, এবং এটা খুব র্যাপিডলি হয়েছে। তো ডেভেলপমেন্ট স্লো হলে সুবিধা হচ্ছে, আমি যদি কোনো ভুল করি, ভুলটা একটা ভুল বা দুটা ভুল হবে, বাট আমি যদি একসাথে 50টা কাজ করি, 50টার মধ্যে ভুল হলে তো অনেকগুলো ভুল হয়ে যাচ্ছে। তো ভুল থেকে যে শেখা আবার কারেক্ট করা, সেগুলো স্লো পেস ডেভেলপমেন্টে সম্ভব। বা র্যাপিড ডেভেলপমেন্ট, যেমন ঢাকার মতন আরবানাইজেশন হচ্ছে, সেখানে ভুলটা খুবই মারাত্মক। কারণ আমি যদি ভুল করি, একসাথে অনেকগুলো ভুল হয়ে যাচ্ছে বা হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে, এবং হচ্ছেও অনেক ক্ষেত্রে। তো এটা একটা মনে করি যে ঢাকার জন্য একটা বড় চ্যালেঞ্জ, যে আমাদের ডেভেলপমেন্ট প্রেশার আর প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের যেই গভর্নেন্সের বিষয়টা, এখানে কিন্তু একটা মিসম্যাচ আছে। ফলে ঢাকাকে এখন যখন পত্রিকায় দেখি, মানে অবাসযোগ্য নগরীর তালিকায় অনেক নিচে পড়ে আছে। অথবা মানে অথচ ঢাকা শহরের চাইতেও নতুন শহর, ঢাকা শহর ইতিহাস তো অনেক পুরনো, আরও নতুন শহর ওরা রেটিংয়ে অনেক উপরে আছে। আপনজনের মমতায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে। আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ। স্যার, এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে ঢাকাকে কিভাবে বাসযোগ্যতার দিকে নিয়ে যাওয়া যায়? আচ্ছা,
তাহলে ঢাকাকে যদি বাসযোগ্য করতে চাই তাহলে বাসযোগ্যতার স্বরূপ কি, এটা আমাদেরকে সবাই একটা একমত হতে হবে যে কখন একটা শহরকে আমরা বাসযোগ্য বলবো। এটা কি শুধুমাত্র পরিকল্পিত ল্যান্ড ডেভেলপমেন্ট করলেই হবে? ধরেন হাতির ঝিল বা বসুন্ধরা অথবা ঝিলমিল প্রকল্প, উত্তরা থার্ড পূর্বাচল। ফেজ বা পূর্বাচল, এইসব জায়গাগুলোতে প্লট তৈরি করলেই কি ঢাকাকে আমরা বাসযোগ্যতার ইয়েতে টার্গেটে নিতে পারছি কি? এটাই হলো প্রশ্ন। মানে বাসযোগ্যতার স্বরূপ তাহলে কি, কী কী জিনিস থাকলে? তার মানে শুধুমাত্র আবাসনের অপরচুনিটি থাকলেই হচ্ছে না। আমার সাথে যেই বাড়িতে যারা থাকবেন তাদের যে হেলথ কেয়ারের প্রয়োজন হবে তার কি সেই ব্যবস্থাপনা আছে কি না, হাসপাতাল ক্লিনিক পর্যাপ্ত আছে কি না। তারপরে দেখতে হবে তাদের স্কুলিংয়ের প্রয়োজন হচ্ছে, স্কুল কি নেইবারহুডে আছে কি না। দেখা যাচ্ছে থাকছি এখানে, স্কুল করতে যাচ্ছি অনেক দূরে। আবার স্কুলের মানও তো একরকম না। হ্যাঁ, তারপরে তো স্কুলের মানও নিশ্চিত করার ব্যাপার আছে। তো সরকারি স্কুলগুলো বিশেষ করে মান ঠিক রাখার জন্য একটা নির্দেশনা তো করতেই পারেন। তারপরে শপিং মল প্রয়োজন হবে, শপিংয়ের প্রয়োজন হয়, বাজারের প্রয়োজন হয়, তো ট্রান্সপোর্টেশনের প্রয়োজন হয়। এই সব কিছু মিলিয়ে কিন্তু বাসযোগ্যতা। ক্রাইম রেটের প্রশ্ন আছে, ক্রাইমও একটা কন্ট্রোলের মধ্যে থাকতে হয়। তো এই সব কিছু মিলিয়ে আসলে বাসযোগ্যতা নিরূপণ করতে হয়। এরপরে তৈরি থাকছে ডিজাস্টার প্রিপেয়ারনেস, একটুতেই জলবদ্ধতা হচ্ছে কি না, অতি মানে হিট ওয়েভের সময় আমি কি মানে অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে যাচ্ছে কি না, প্রাকৃতিক যেই ব্যাপারটা, মানে আরও সহজভাবে শহরের আবাসন বা শহরের বাসটা কি মানে আনন্দময় হচ্ছে, এটা কি হ্যাপিনেসের সাথে কানেক্ট করা যায় কিনা। কারণ এইটা সবসময় আমরা কিন্তু certainly। মার্কেট ইকোনমিতে স্কোয়ার ফিট, বিল্ডিংয়ের সংখ্যা ইত্যাদি চিন্তা করি, কিন্তু হ্যাপিনেস এবং আপনি আনন্দময়, যেমন অনেকে সুযোগ দিলে বলছে আমি শহর ছেড়ে গ্রামে থাকতে চাই, জি। তাই না? তো এই ব্যাপারগুলোই আসলে তাহলে স্যার এই যে যেটা বললেন যে আনন্দময় শহর হ্যাঁ। এবং প্রকৃতির কথা কিছু বললেন, যে জলবদ্ধতা দুর্যোগ যা কিছুই হচ্ছে সবকিছু আমরা প্রকৃতির বিপরীতে দাঁড়িয়ে থাকার কারণেই তো অনেকখানি আমরা ইম্প্যাক্টেড হচ্ছি। হ্যাঁ, কারণ আমাদের যেমন ঢাকা শহরে একটা সময় ছিল অনেক পুকুর ছিল। সেটা কত সালের দিকে? এটা তো আমি বলবো যে 70s তো ছিলই, 80s অনেক পুকুর আচ্ছা। ছিল, খাল বিল তো আরও আগেও ছিল। খাল তো কনস্ট্যান্টলি বিইং ফিল্ড আপ, এনক্রোচড। তো খাল বিলের ব্যাপার আছে, পুকুর ছিল। এই পুকুরগুলো তো আসলে যখন আপনার অনেক বৃষ্টি হয় পানিগুলো আবার ওখানে যায়। তারপরে খালের বেলাও তাই, যখন অতি বৃষ্টি হচ্ছে পানিগুলো খালে, কেন খাল তৈরি তো অনেক বছরের একটা সেডিমেন্টেশন ইরোশনের প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। তো তার মানে হচ্ছে ন্যাচারাল টেরেন খালের দিকে পানি প্রবাহিত হচ্ছে। একইভাবে পুকুরের বেলাও তাই। কিন্তু আপনারা যদি দেখেন আমরা কিন্তু পুকুর ভরাট করে বিল্ডিং তৈরি করছি, হাসপাতাল তৈরি করছি প্রতিনিয়ত। জি। তাহলে শহরের যে ন্যাচারাল যেই মানে অতিমাত্রায় বৃষ্টি এবং বন্যার জন্য যে প্রাকৃতিক যেই ডিফেন্স মেকানিজম ছিল সেগুলোকে বন্ধ করে ফেলছি অর্থ মানে ইকোনমিক চাহিদার রেসপেক্টে, এবং এটা সরকারি প্রতিষ্ঠানও করে, প্রাইভেটরাও করছে। স্যার এই যে ইকোনমির কথা বারবার আসছে, এই ইকোনমিটা আসলে কি স্থানীয় মানুষের জন্য ইকোনমি না কিছু ব্যবসায়ীর হাতে চলে যাওয়া ইকোনমি? আসলে শহর তো একটা বাজার, মানে একটা অপরচুনিটি অফ মার্কেট। তো শহরে যেহেতু বাজার যদি বলি ফাইন্যান্সিয়াল টার্মে, তো সেই বাজারে আমি যদি ব্যবসা করতে চাই তাহলে তো বড় বড় ইনভেস্টররা তখন ওখানে আসবেন। এবং আপনি দেখবেন একটা সময় ছিল ছোটোখাটো জিপিকে পাড়ায় পাওয়া যেত, জেনারেল প্র্যাকটিশনার বা ডাক্তার। একটা ছোটোখাটো প্রয়োজনে আমি ডাক্তারের কাছে যেতে পারি, ডাক্তার দেখাতে জিপি প্র্যাকটিস একটা ছিল। কিন্তু এখন দেখেন জিপি প্র্যাকটিস অলমোস্ট নাই ঢাকা শহরে, কারণ ডাক্তারদেরকে টেনে নিয়ে গেছে এই যেমন ধরেন ডায়াগনস্টিক সেন্টারগুলা, বড় বড় হাসপাতালগুলা, তারা তাদেরকে নিয়ে গেছে এবং ডাক্তাররা বসে ডায়াগনস্টিক সেন্টারেই বসে তারা পথ্য দিচ্ছেন, রোগীর পথ্য ইত্যাদি। ফলে এটা একটা বড় বড় বিজনেস মডেলের আওতাভুক্ত হয়ে গেছে। তো আপনি যদি এখন একটা ছোট একটা সমস্যা নিয়ে কোনো ডাক্তারের কাছে যান, আগে ছিল ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিল, আপনি হয়তো টেস্ট করা লাগলো না, ওষুধ কিনে খেয়ে নিলেন। কিন্তু এখন দেখবেন যে ডাক্তার যখন একটা বড় ইনফ্রাস্ট্রাকচারের আওতায় বসে উনি আপনাকে যখন প্রেসক্রিপশন দেখবেন টেস্টও দিচ্ছে, এবং টেস্টের ফরম্যাটটাও ওই প্রতিষ্ঠান থেকেই তৈরি করে দেওয়া, আপনি খালি টিক দিলেই হচ্ছে, জি। তাই না? তো এই যে পরিবর্তনগুলা এই বিজনেসের যেটা ইকোনমিক বলছি, এইটা তো ডেফিনেটলি একটা ইস্যু। তাহলে এটার প্রতিকার বা এটাকে ব্যালেন্স করতে গেলেই লাগবে হচ্ছে গভর্নেন্সের
স্ট্রাকচার এবং পলিসিগুলো দরকার, যাতে করে আপনি ছোট ব্যবসায়ী, একই ঘটনা হচ্ছে ছোটো ছোটো ব্যবসায়ীরা অবলিটারেট হয়ে যাচ্ছে। যেমন ধরেন একটা পাড়ায় একটা লোক হয়তো মুড়ি বিক্রি করছিল, এখন দেখে যে মুড়ি বড় প্রতিষ্ঠান তারাও মুড়ি তৈরি করে, মানে তার কোনো বিজনেসের যে স্কেল অফ বিজনেস, স্কোয়ার হ্যাঁ স্কোয়ারও এখন হ্যাঁ মুড়ি ওরা বিক্রি মুড়ি করে। বিক্রি করছে, কিন্তু ওয়ারেস মুড়ির তো এমন কোনো হাই এন্ড কিছু না, কারণ ওরা দেখেছে একটা বাজার আছে, ফলে ও যখন ইনভেস্ট করে তখন ওরা আর কি হারিয়ে যাচ্ছে। তো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, স্মল ট্রেডার্স, এদেরকেও যেরকম শহরের বাসযোগ্যতার সাথে এদেরও প্রয়োজন আছে, মানে শহরে তো সবাই থাকবে, তো সবাই তো আর স্বপ্নতে বা সুপার মার্কেটে গিয়ে শপিং করবে না। আচ্ছা স্যার, আমাদের যেরকম দেখবেন যে শহরগুলোতে লোকজন থাকছে পাশাপাশি, কিন্তু তারা নেইবার না, জি, তাদের যে যোগাযোগ নেই, সোশ্যালাইজেশন কারোর দরকার, সাথে যোগাযোগ ইন্টারাকশন নেই। দরকার, ওগুলো নাই। আপনি দেখবেন যে কোনো একটা বাড়িতে কেউ অসুস্থ হয়ে মারাও গেল, উপর তলার ফ্লোর নিচ তলার ফ্লোর পাশের বাড়ি কেউ টেরই পাচ্ছে না। তার মধ্যে কি নেইবারলিনেস যে ব্যাপারটা, নেইবারদের যে ইন্টারাকশনের ব্যাপারটা, ওইটার হচ্ছে না। এটা কি আমাদের ডিজাইনে কোনো আমি সমস্যা মনে আছে? করি না, এটা হচ্ছে সিটির যে লেআউট আমরা তৈরি করতেছি, জি। এটার একটা ইম্প্যাক্ট অন হিউম্যান বিহেভিয়ার। আপনার শহরটা ওরকম না যে যেখানে মানুষ ইন্টারাকশন করার জন্য বের হয়ে আসতে পারে। যেমন প্যারিস শহরে আপনি একটা হাউজিং করলে ওইখানে নিচতলাটায় আপনি শপিংয়ের স্কোপ রাখতেই হবে, তার মধ্যে আপনাকে সবসময়টাকে অ্যালাইভ রাখতে হবে। তো এই জিনিসগুলো না রাখলে আসলে আপনার হয় না। এই অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে, কমিউনিটি স্পেস দেওয়া হচ্ছে, ওখানে কিন্তু নেইবার ইন্টারাকশন নাই, জি, জাস্ট একটা স্পেস দেওয়া জাস্ট আছে, স্পেস পড়ে আছে, কি অনুষ্ঠান হলে। অনুষ্ঠান হলে হ্যাঁ। করছে। তাহলে কি স্যার জিনিসটা স্কেল ডাউনের কোনো সমস্যা আছে? যেরকম পরিকল্পনা একভাবে হয়, তারপরে যখন প্রকল্পগুলো না হয়, প্রকল্পগুলো হয় ব্যক্তি পর্যায়ে, না হয় প্রাতিষ্ঠানিক পর্যায়ে, মাঝখানে এই যে শহরের ডিজাইনের যে নকশার যে অংশটা, এটা তো কোথাও হচ্ছে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, এখানে দুইটা ডাইমেনশন, একটা হচ্ছে প্ল্যানিং ডাইমেনশন, জি আর একটা হচ্ছে আরবান ডিজাইন, আর একটু আর্কিটেকচারে যাওয়ার আগে, জি স্যার। বিল্ডিং ডিজাইনে যাওয়ার আগে এই দুইটা ডাইমেনশন আছে। এই জায়গাগুলোতেই যদি প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা থাকে, তখন তো বিল্ডিং লেভেলে গিয়ে আর ওই প্রবলেমটা স্যার, হচ্ছে আমাদের না। কি কোথাও আরবান ডিজাইনের কোনো কিছু? আমাদের এখানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, দুঃখজনক হলেও সত্য, যে আরবান ডিজাইনের কোনো ধরনের আমাদের এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে হয়তো বা কোর্স সাবজেক্ট আছে, বাট ডিগ্রি নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, জব মার্কেটে অথবা এইসব প্রতিষ্ঠানগুলোতে নগর যারা ম্যানেজ করে থাকেন, ওখানেও আরবান ডিজাইনার বলে কোনো স্বীকৃত পদবি নাই। দু একটা জায়গায় এলজিডিতে বোধহয় তৈরি করা হয়েছিল, বাট তারপরে ওটা খুবই অপ্রতুল। সেগুলো স্যার অলরেডি ইঞ্জিনিয়ার পদ দখল চলে করে গেছে, রেখেছে। হ্যাঁ। তার মানে কি আমাদের এই সিরিয়াসনেসটা তো নাই আসলে, যে শহরকে যে মানে বাসযোগ্যতার বিচারে যে ঠিক করতে হবে, এবং এটার জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিস দরকার, এগুলো আমাদের বারবার ওভারসাইট হচ্ছে আর কি। আমাদের শহরে কিন্তু খুব সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি হচ্ছে, জি। তাতে করে শহরের এই তো প্রমাণ যে বাসযোগ্যতা তো তাতে তো ইমপ্রুভ করছে না। জলপথ দিয়েও যাওয়া যেতে পারে, তো এই জলপথের জিনিসটা যদি একটু বলতেন যে। আচ্ছা, আমরা তুরাগ নদী থেকে শুরু করে জি। কামরাঙ্গীর চর পর্যন্ত কন্টিনিউয়াস 36 কিলোমিটার ওয়াটারওয়ে তৈরি করা সম্ভব ঢাকা শহরের একদম বুক চেড়েই, মানে সেন্টার দিয়েই। কিন্তু শহরের মধ্যে দিয়ে যদি আমরা এই নেটওয়ার্কগুলো করতে পারি, তাহলে এটা অনেক বেশি ভাইব্রেন্ট একটা শহর হতে পারে। এবং সুবিধা বলছি, এক হচ্ছে জলবদ্ধতার একটা নিরসনকল্পে এই ক্যানাল সিস্টেম ওয়ার্ক করতে পারে। ফায়ার যদি লাগে, যখন পানির অভাব হয়, তখন কিন্তু এগুলোর আমি কানেক্টিভিটি নিতে পারি, ফায়ার ব্রিগেডের লোকেরা এই কানেকশনগুলো নিতে পারে। দুই নাম্বার হচ্ছে, যদি কোনো আর্থকুয়েক বা কোনো ডিজাস্টার হয়, যখন রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে যাবে, ভবন পড়ে, তখন কিন্তু জলপথ ব্যবহার করে আমি কিন্তু রিলিফ বা ইভ্যাকুয়েশন করতে তাহলে তো এটা পারবো। খুবই দ্রুত আসলে জলপথের দিকে যাওয়াটা ঢাকার জন্য জরুরি। অ্যাবসলিউটলি, হ্যাঁ। কিন্তু আমাদের যত প্রকল্প দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সড়ক প্রধান প্রকল্পই বেশি। তাহলে এটা কোন অথরিটির আসলে করার কথা? আচ্ছা, এটা ফ্র্যাঙ্কলি স্পিকিং সিটি ম্যানেজার্স যারা, রাজুককেই প্রথম আমি ইয়েটা বলবো, কারণ শহরের প্ল্যানিংয়ের দায়িত্ব তো তাদের। তো এটা রাজুকের মেনটেনেন্স পরে করতে পারে, বিআইডি, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি, ওনারাও সম্পৃক্ত হতে পারে। ওটার জন্য একটা অথরিটি লাগবে বটে, কাউকে এটা ম্যানেজ করতে হবে, তো ওটা লাগবে। কিন্তু এবং ওই জলপথ ধরে কিন্তু লেজার স্পেস হতে পারে, পাবলিক রেলম তৈরি হতে পারে, বিকালবেলা বসার মানুষের জায়গা জায়গা। হতে পারে, তারপরে ট্যুরিজম জেনারেট করতে পারে। তো এই জলপথে আপনি দেখবেন দুবাইতে দেখেন, জি, জি। আর্টিফিশিয়ালি জলপথ তৈরি করে ওইটার ল্যান্ড ভ্যালু পর্যন্ত ইমপ্রুভ করেছে জি তারা। জি। তো জলপথটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং ডিজাস্টার প্রিভেনশনের জন্যও দরকার। এই যে দেখেন ঢাকা শহরে সম্প্রতি যে বৃষ্টি হলো, জি, জি। এই বৃষ্টির পানি বের হওয়ার পথ কোথায়? এই পরিমাণ পানি, কিন্তু আপনি যদি ওপেন ক্যানাল সিস্টেম থাকে, তার পানি নিয়ে চলে যাওয়ার ক্যাপাসিটি থাকবে অনেক বেশি। তাহলে একটা জলপথ আসলে শুধু পানি নিয়ে যাচ্ছে তা না, সে পরিবেশের উন্নয়ন করছে, হ্যাঁ। আবার মানুষকে একসাথে যে শহরের কুলিংও হেল্প করছে।
কুলিং এ স্যার এটা যদি আরেকটু বলেন। হ্যাঁ, যেমন ধরেন যে জলপথে যে ওয়াটার ইভাপোরেটিভ কুলিং আমরা বলি আর কি, জি। এইটা যদি আন্ডার শেড থাকে তাহলে ওয়াটার ক্যান বি অ্যান ইম্পর্টেন্ট টুল ফর কুলিং ডাউন আরবান টেম্পারেচার। তো আমাদের শহরে আপনি জানেন যে আরবান হিট আইল্যান্ড বলে একটা ফেনোমেনার কথা আমরা কোনো সচরাচর কোনো জায়গায় অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাপীয় বলয় বলা হচ্ছে। এই তাপীয় বলয় তাপমাত্রা কিন্তু আশেপাশে গ্রামের চাইতে 2 থেকে 5 ডিগ্রি হায়ার। স্যার এক্ষেত্রে যদি জিজ্ঞেস করি ঢাকা শহরের কোন অংশগুলো আসলে সবচেয়ে বেশি গরম হয়ে গেছে? ঢাকা শহরের আমরা যেগুলো মেজার করেছি যেমন কারণ বাজার, মতিঝিল, উত্তরা, যে জায়গাগুলোতে আপনি ধরেন অনেক বেশি বিল্ট এনভায়রনমেন্ট, গাছপালা নাই, পানীয় অভাব এবং অনেক হিটেড সারফেস তৈরি হচ্ছে। কারণ আপনি জানেন যে হিট অ্যাবজর্ব করে কংক্রিট, ইট, কাঠ আবার রিফ্লেক্ট করে। তো এইরকমভাবে যেই জায়গাগুলোকে আমরা তৈরি করতেছি সেখানে তৈরি হচ্ছে তাপীয় বলয়। দ্বিতীয়ত এই হিট যা তৈরি হচ্ছে হট এয়ার, এটাকে ফ্লাশ আউট করা বা এটাকে সরিয়ে ফেলার জন্য যে ন্যাচারাল যে আমাদের যে প্রাকৃতিক যে বায়ু প্রবাহ সেগুলোতে ব্যাহত হয়। আমাদের শহরের যে বিল্ডিংয়ের লেআউট এগুলো কিন্তু ব্যাহত করে, তাই না? তাহলে স্যার এই প্রাকৃতিক বায়ু প্রবাহ সচল রাখতে গেলে কিভাবে কাজটা করতে আচ্ছা, হবে শহর? প্রাকৃতিক বায়ু প্রবাহ যদি আমরা নিশ্চিত করতে চাই শহরের উপর দিয়ে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের রিজনাল উইন্ড ফ্লো, আমাদের যে বাতাসের প্রবাহের যে গতি এবং দিক কী সেটা। যেমন আমাদের সাউথ ইস্টার্লি, বিশেষ করে সামারে আমাদের সাউথ ইস্টার্লি উইন্ড ফ্লোটা আসে। সো আমরা যেহেতু সামার নিয়ে বেশি চিন্তিত থাকি এবং শীতে অতটা প্রবলেম ফিল করি না, সো সামার টাইমে যেই উইন্ড সাউথ ইস্টার্লি আসে সেই উইন্ড ডাইরেকশনের সাথে অ্যালাইন করে আমাদের রাস্তাঘাটের বিন্যাস এবং ওটার আরবান যে ডেভেলপমেন্ট এগুলোকে একটু সমন্বয় করার বাধ্যবাধকতা আছে। কোথায় গাছ লাগাবো, কোথাও গাছ লাগাবো না, কোন ধরনের গাছ লাগানো যেমন ধরেন আপনি যদি কোনো রাস্তায় যদি দেখেন যেটা বাতাসের গতির বা দিকের সাথে অ্যালাইন করা আছে, হ্যাঁ, মানে সমমুখী, হ্যাঁ, সমান্তরাল আছে, সেটা একটা উইন্ড করিডোর হিসেবে কাজ করার সুযোগ আছে। এখন সেখানে যদি আমি বড় বড় গাছ লাগাই তাহলে কি ওটার মধ্যে বাতাসের রেজিস্ট্যান্স, বাতাস ড্রপ করে যাবে উইন্ড ফ্লো, তাই না? তাই সেখানে আমি ছোটোখাটো গাছ লাগাবো, মধ্যম সাইজের গাছ লাগাবো, যেমন অশ্বত্থ গাছ বা বকুল গাছ, যেগুলো ছায়াও দিবে, ডেন্স ফলেজ, আবার ওগুলো আবার আপনার ওই যে বাতাসকে বাধাপ্রাপ্ত করবে না। এটা কি মানে সহজতা এখন তৈরি হয়ে গেছে, এখন কোথা দিয়ে বাতাস যাচ্ছে এটা বোঝার কোনো হ্যাঁ, সিস্টেম এখন আছে? এরকম ক্ষেত্রে আমরা যেগুলো করি আর কি, আমরা সিমুলেশনের মাধ্যমে আমরা পুরো শহরের মডেল তৈরি করি কম্পিউটারে এবং বাতাসটাকেও কম্পিউটারে স্পিডটাকে নির্ধারিত করে দেওয়া যায় এবং তখন আমরা দেখতে পারি যে বাতাস কোন দিক থেকে যাচ্ছে, কিভাবে শহরের সাথে এটা ইন্টারঅ্যাক্ট করছে এবং কোথায় উইন্ডশ্যাডো তৈরি হচ্ছে, কোথায় বাতাস অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। এটা করা সম্ভব এখনও। আচ্ছা, এটা কি স্যার বাস্তবে কোথাও করা হয়েছে মানে বাংলাদেশের ক্ষেত্রে? বাংলাদেশে এখনও যেসব বিল্ডিং কোড বা স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে এখানে সার্বিকভাবে চিন্তাভাবনা করে করা হয়নি, বাট এই নলেজটা আমাদের আছে, আমি বলতে পারি। তাহলে তো আমাদের আছে কিন্তু আমরা ব্যবহার করছি করা না, হচ্ছে না। হ্যাঁ, সেটাই আর কি। তো এখানে যারা নগর পরিকল্পনা করছেন বা নগরের ডেভেলপমেন্ট নিশ্চিত করছেন তারা যদি এই সায়েন্সটাকে যদি তারা অ্যাভেল করেন তাহলে ঢাকা শহরকে আরও বেশি। তাহলে তো স্যার প্রকল্পের শুরুতেই আসলে জিনিসটা চিন্তা করে নিয়ে রাখতে হবে প্রকল্পের ভিতরে। বিশেষ করে নতুন শহর যেসব জায়গাতে প্ল্যানিং করবেন, নতুন করে করতে চাচ্ছেন, নতুন শহর বা যে শহরকে নতুনভাবে গোছাতে চাচ্ছেন, সেইখানে এটা প্রথম থেকে চিন্তাভাবনা যদি না হয় পরে তো আর আপনি এটাকে রিকভার করতে পারছেন না। স্যার এই ক্ষেত্রে একটু জিজ্ঞেস করি, যেরকম আমাদের ঢাকা শহরে যেরকম বাতাস আটকে যাওয়ার সমস্যা, উপকূলীয় শহরগুলোতে তো আবার ঝড়ের সমস্যা। হ্যাঁ, ঠিক বলেছেন। উপকূলীয় শহরে, ঢাকাও ঝড়ের কিছু সমস্যা আছে। যেমন ধরেন ঢাকা শহরে যেইভাবে যত্র বিলবোর্ড লাগানো হচ্ছে, আচ্ছা, এবং ওই বিলবোর্ডগুলো নন ইঞ্জিনিয়ার্ড হয় অনেক সময়। সো ওই বিলবোর্ডগুলো কিন্তু উড়ে এসে মানুষের গায়ে পড়তে পারে, গাড়ির উপরে পড়তে পারে, মানুষ হতাহত হতে পারে। তো ওখানে একটা রিস্ক আছে, ওটা ঠিক করতে হবে। কিন্তু উপকূলীয় যে শহরগুলো, উপকূলীয় শহরের যেটা হয় যে সমুদ্র থেকে যে উইন্ডের যে একটা প্রেশার বা ফ্লোটা আসবে সেটা আবার আনকমফোর্টেবল এবং ডিজাস্টারে রূপান্তরিত হতে পারে। তখন আবার সেখানে আবার হয়তো বড় গাছ লাগিয়ে ওটাকে স্লো ডাউন করার চেষ্টা করব, ঠিক উল্টা কাজটা। বাট ওটা এগেইন সিমুলেশন করে, মানে প্ল্যানিং করতে হবে জিনিসটাকে। হ্যাঁ, সিমুলেশন করে স্টাডি করে বাতাস গতিবেগটা দেখে ওখানে গাছ লাগাতে হতে পারে। শুধু লাগানো না, কি গাছ জাতের গাছ উপরে পড়বে না বাতাসের ধাক্কায়, কি ধরনের, শুধু তাই দেখলে হবে না, অন্য সময় গাছটা কি আমাকে ছায়া দিচ্ছে কিনা। আপনজনের মমতায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে। আপনার বিশ্বস্ত
এন মোহাম্মদ। আমাদের সরকারের তো এখন একটা ইচ্ছা আছে যে 25 কোটি গাছ লাগাবে, এবং তার অনেকগুলাই শহরের ভেতরে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন শহরের ভেতরে। কিন্তু লাগানোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আপনাদের জ্ঞানের প্রয়োগটা নাই, তাহলে এটা কি এই সময়ে আসলে এই প্রয়োগ সময় আসা হয়তো বা দরকার হবে যারা, আমি জানি না, যারা এই ফরেস্ট্রি মাস্টার প্ল্যান আর আরবান ফরেস্ট্রি নিয়ে কাজ করতেছেন বা এখানে পলিসিগুলো যারা যোগান দিচ্ছেন বা নিশ্চিত করছেন, তারা আসলে এই চিন্তাগুলোকে সমন্বয় তাদের করা উচিত আর কিংবা করবেন বলে আশা করি। তা না হলে যেটা হয়েছে, আমাদের বনায়নের নামে আমরা মেহগুনি গাছ লাগিয়েছি ঢাকা শহর মুক্তি, এগুলো তো আসলে মেহগনিতে তো কোনো বা পাখি কোনো আসে পাখি না। আসে না, এটা কোনো অ্যাস্থেটিক কোয়ালিটিও তেমন কিছু না, এবং আননেসারি অনেক হাইট হয়ে যাচ্ছে, ওগুলো তো পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে, তাই না? স্যার, এই যে মনস্তাত্ত্বিক দিকের ক্ষেত্রে শহরে আসলে মানুষ যে অসুস্থ হয়ে যাচ্ছে, সেটা শারীরিকভাবে এবং মানসিকভাবে, আপনারা কিছু কাজ করেছিলেন সম্ভবত, যে শহরের মানুষকে কিভাবে আনন্দে রাখা যায়, এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু এটা বলেন। হচ্ছে কি, শহরে যে লাইফস্টাইলটা দেখেন, 9টা 5টা, একটা সময় ছিল আর্লি অফিস শুরু হতো, 2টা 3টার দিকে শেষ হয়ে যেত, তখন কিন্তু তারা আবার বিকাল অপরাহ্নটা পেত, তখন মানুষ ওই সময়গুলোতে হাঁটতে বেরোতো, পরিবারকে নিয়ে হয়তো বা মাঠে বা পার্কে যেত। কিন্তু আপনি যখন এখন অফিসটাকে 5টা পর্যন্ত টেনে নিয়ে আসছেন, এবং ট্রাফিক জ্যামের কারণে সে যখন 6টা 7টা 8টার সময় বাসায় যাচ্ছে, তার কিন্তু আর এনার্জি নাই ওই ফ্যামিলির সাথে, তার বাচ্চাদের সাথে বা পরিবারের সাথে বের হওয়া বা সময়টাকে স্পেন্ড করা। তো এইটা তার মেন্টাল ওয়েলবিংয়ের সাথে কানেক্টেড, যেই কারণে আপনি দেখেন সুইডেনে অফিস আওয়ার কমিয়ে ফেলেছে, ওরা কিন্তু 6 আওয়ার অফিস করে ফেলতেছে। তার কারণ কি, ওরা বলছে যে আমি যদি তাকে আর্লি রিলিজ করি, তাহলে দেখা যাচ্ছে ওই লোকটা পরের দিন যখন আসে ফিরে অফিসে, হি ইজ ভেরি হ্যাপি। তো তাহলে হিসাব করে দেখছে, আমি লং আওয়ার তাকে আটকে রেখে যেই প্রোডাক্টিভিটি পাচ্ছে, কম রেখে যদি তাকে আরও বেশি প্রোডাক্টিভিটি পাই, তাহলে তো ওটাই বেটার। এটার সাথে নগর পরিকল্পনার কিভাবে যুক্ত হবে? এটার সাথে এখন যখন আপনি মানুষের লেজার টাইম বের করে দিবেন, জি। তখন তো মানুষের চাহিদা বাড়বে। আরে তাহলে এখন আমি কোন পার্কে যাব, কোন মাঠে খেলতে যাব, কোথায় আচ্ছা। বসে একটু বই পড়ে আসবো, কোথায় বসে চা খাবো, তখন ওই স্পেসগুলো যে আমাদের নাই, এটা প্রকটভাবে সবার কাছে ধরা পড়বে। আচ্ছা, এখন তো স্কুলে মাঠও থাকে না। এখন তো স্কুল তৈরি করা হচ্ছে, বিশেষ করে প্রাইভেট সেক্টরে, হ্যাঁ, মাঠ তো থাকছে না। তো আবার কিছু কিছু স্কুলে যেসব মাঠ আছে, জি। ওগুলোও যদি নেইবারহুডের কাছে ওপেন করে দেওয়া যায়, জি। কারণ অনেক নেইবারহুডে মাঠ নাই। জি। তো আমি যদি স্কুলের মাঠগুলোকে, ইনস্টিটিউশনাল মাঠগুলোকে যদি ওপেন করে দিই, তাহলে তো এলাকাবাসী ওই মাঠের ব্যবহার, স্কুলও চাইলে কিছু ওখান থেকে আর্নিং মেনটেন্যান্স কস্ট রিকভার করতে পারে। বাট ইট ইজ ডুয়েবল। আমি বলতে চাচ্ছি যে আইডিয়াল সিচুয়েশন না হলেও যে সব কিছু আমরা ছেড়ে দিব, তাও না, এটা করা সম্ভব। শুধুমাত্র দায়িত্ব নিতে হবে শুধু কাউকে। পলিসি দরকার, আসলে পুরো আচ্ছা। ব্যাপারটাই ডিজাইনের চেয়ে পলিসিটা বেশি আমাদের দরকার। স্যার, আসলে পলিসিটা তাহলে কারা তৈরি করবে? এখন আরবান পলিসি কারা করছেন, মিনিস্ট্রিজ, এবং এখানে স্টেক হোল্ডার হচ্ছে আপনার প্রফেশনাল বডিগুলো, জি। এখানে স্টেক হোল্ডার হচ্ছে প্রফেশনাল বডি বলতে স্যার বলতে আর্কিটেক্ট। ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস, ইনস্টিটিউট অফ প্ল্যানার্স, ইনস্টিটিউট অফ আচ্ছা। ইঞ্জিনিয়ার্স, আরবান ডিজাইনার তো ইনস্টিটিউট নাই, ল্যান্ডস্কেপ আর্কিটেক্টস, এদের তো সমন্বয় পলিসিতে আসার ব্যাপার আছে। প্লাস যারা যারা আছেন, আরও ছোট ছোট এনজিওস আছেন যারা জি। নগর মানে ওয়েলবিং ইত্যাদি নিয়ে কাজ করেন, তারাও এই পলিসির সাথে সম্পৃক্ত হতে পারেন আর কি। আপনি যেটা বললেন যে মানুষের কথা বলার জায়গা নেই, আবার স্কুল দরকার, স্কুলের মাঠ দরকার বলছেন। স্যার, ড্যাপে 627টা স্কুলের কথা বলা আছে এবং 287টা হসপিটালের কথা বলা আছে 50 বেডের, কিন্তু এগুলোর কোনো প্রকল্প হিসেবে আমরা আসতে দেখছি না, বা কোনো ফার্দার ডেভেলপমেন্টও দেখছি না। খুবই গুরুত্বপূর্ণ ওই পয়েন্টটা। ওই যে বললাম, লিভেবিলিটির জন্য এগুলাকে নিশ্চিত করতে হবে। এখানে সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান, মন্ত্রণালয়গুলো আছে, মিনিস্ট্রি অফ এডুকেশন আছে, মিনিস্ট্রি অফ হেলথ আছে, মিনিস্ট্রি অফ ওয়ার্কসের সাথে এটা সমন্বয় করতে হবে। কারণ ওয়ার্কস যেভাবে খালি ল্যান্ড এরিয়াকে ডেভেলপ করে প্লট তৈরি করে যে বিজনেসটা হচ্ছে, এটা তো স্কুল থেকে হবে না। আচ্ছা। এটা তো ক্লিনিক একটা করলে হবে না, কারণ ওরা তো হাজার হাজার প্লট বিক্রি করতেছেন। তো ফলে এখানে ওই যে বললাম, এটা সমন্বয়ের প্রয়োজন আছে, সবাইকে মিলে এটা করতে হবে। সেটাকে একটা প্রেশার গ্রুপ তৈরি করতে প্রেশার হবে। গ্রুপ তো থাকতেই হবে। এই জন্যই আমরা যে এনজিওসগুলো আছে বা ইয়েগুলো যারা মানে এগুলো নিয়ে কথা বলছেন, এটা তো থাকতেই হবে, যাতে করে অ্যাওয়ারনেসটা আর কি বাড়ে আর কি। কারণ স্কুলের ব্যাপারটা একটু বলি, জি, জি। স্কুলে তো আমি পায়ে হেঁটে একটা বাচ্চা স্কুলে যেতে পারতে হবে। আচ্ছা। তার মানে কি, একটা স্কুল ডিস্ট্রিক্টের কনসেপ্ট আছে, যেটা অন্যান্য দেশে প্রচলিত। স্কুল ডিস্ট্রিক্ট যদি আজকে আমাদের হতো, এবং স্কুল ডিস্ট্রিক্ট অনুযায়ী যদি স্কুল নিশ্চিত করতাম ওয়ার্ড জি। মানে কয়েকটা ওয়ার্ড মিলে, তাহলে তো আমাদের ট্রান্সপোর্টেশনের বড় প্রবলেমই সমাধান হয়ে যেত। এই যে ট্রাফিক জ্যাম, এক এলাকার লোক যাচ্ছে আরেক এলাকায় স্কুলিংয়ে,
কেন আমার এলাকায় স্কুলটা নাই কেন, কার করার কথা? তো এই জিনিসগুলোকে তো আসলে আবার একটা স্কুল তো যে মাঠটা আছে সেটা বিভিন্নভাবে ব্যবহার হতে ব্যবহার পারে, করবো। হ্যাঁ, মানে দুর্যোগের সময় ব্যবহার হতে হ্যাঁ। পারে, আবার স্কুল তো শেল্টারও হতে পারে। অ্যাবসলিউটলি। আর আমি যতটুকু জানি আপনি রানা প্লাজায় অগ্নিকাণ্ডের সময় ওখানে কাজ করেছিলেন। হ্যাঁ, বিল্ডিং মানে ভবন ধস সে সময় কাজ করেছিলাম। তো মূল কারণ হচ্ছে যে যেহেতু আমরা স্থপতি, ভবন তৈরির সাথে সম্পৃক্ত। এখন ভবন যখন মানুষকে হত্যা করে তখন নিজের কাছে তো একটা দায়বদ্ধতার জায়গা চলে আসে যে কী করে হত্যাটা মানে মানুষকে হত্যা করা হলো ভবন ইয়ে করে। ওইটা কারণ অনুসন্ধান করতে গিয়ে আমি সম্পৃক্ত হই এবং ওটার সাথে তখন আর্মিরা কাজ করেছেন ইভ্যাকুয়েশনে, আমরাও তাদের সাথে কাজ টাজ করেছি এবং দেখেছি কিভাবে মানুষের ইয়েগুলো হয় এবং দেখেছি যে কিভাবে প্ল্যানিং অথরিটি এবং 4-5টা মানে ইন্সপেক্টরেট অফ ফ্যাক্টরিজ, দেন ইউ হ্যাভ পৌরসভা বা ইউনিয়ন পরিষদ, তারপরে রাজুক, এতগুলা আইএলও, তারপরে মিনিস্ট্রি ওয়ার্কস, এত কিছু প্রতিষ্ঠান থাকার পরেও রানা প্লাজার মতন একটা ভবন তৈরি হয়েছে যে ভবনে অর্থায়ন করেছে ব্যাংকগুলো। কিন্তু এটাও ব্যাংক দেখতে হবে। অর্থায়ন করতে হ্যাঁ, গেলে ব্যাংক, আসলে কারণ উনি কাগজপত্র যখন দরকার ছিল। গার্মেন্টসের ফ্লোর বাড়াবেন, জি। ব্যাংক দেখেছে যে এটা তো রিটার্ন হয়, এটা তো আচ্ছা। টাকা উনি ঠিকই ফেরত দিবে। কিন্তু ব্যাংকে ব্যাংক তো তো সেফটি চেক করে না। না, করে নেই তারা, এবং তাকে অর্থায়ন করেছে। কিন্তু ওই বিল্ডিংয়ের ক্যাপাসিটির বাইরে যে মানে স্ট্রাকচার কাঠামোগত যার শক্তি, তার বাইরে গিয়ে যে আরও বাড়ি ফ্লোর বাড়াচ্ছে, এটা যে ব্যাংক, বিকজ আমি ড্রয়িংগুলো দেখেছি ব্যাংকের অ্যাপ্রুভাল সিলগুলো আছে। আচ্ছা। তো এইভাবে যে তৈরি করেছে এটা তো তাদেরও সম্পৃক্ততা আছে। ওখানে একটা ব্যাংক ছিল। যখন ওই বিল্ডিংটার মধ্যে ক্র্যাক ধরা পড়লো, জি, জি। যখন ওই লোকেরা বললেন যে না ওয়ার্কাররা যে এটা কিন্তু ক্র্যাক হচ্ছে, বিল্ডিং সে কাঁপছে, তখন কিন্তু ব্যাংকের সবাই পালিয়ে গেছে, মানে চলে গেছে আগে ভাগে, জি। কেউ মারা যায়নি। এবং ওয়ারেস ওখানকার প্রশাসন থেকে লোক এনে বলা হচ্ছে না এটা সেফ, তোমরা কাজ করো, তারপরে মারা গেছে। তার মানে কিন্তু রিয়াকশন টাইম একটা ছিল। মানে আমাদের জবাবদিহিটাও কি আসলে নাই? নাই, জবাব দিতে তো একেবারে ওটা তো নাই। এবং স্যার, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকবার একটু আসি, যে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি ওয়াটার ট্রান্সপোর্ট মোবিলিটির কথা বলছেন, বা পানির মাধ্যমে আমরা অনেকখানি সেই রুটগুলো তৈরি করতে পারি বলছিলেন, এবং একই সাথে আর্থকোয়েকের কথা বলছিলেন, আবার একই সাথে বলছিলেন যে এই খালগুলোই আসলে তাপমাত্রা কমানোর কাজে ব্যবহার হতে পারে, এবং বায়োডাইভার্সিটির কথাও বলছেন। তাহলে আসলে খালের পরিচয়টা কি? মানে একটা খালকে তো একটা প্রথমে ওয়াটার বডি হিসাবেই আমরা এটাকে আইডেন্টিফাই করব। কিন্তু খাল যেহেতু এটা একটা মোবিলিটির একটা চ্যানেল হতে পারে, আবার উইন্ড করিডোর হিসেবে এগুলো কাজ করতে পারে, কারণ নো রেজিস্ট্যান্স, ইউ জাস্ট হ্যাভ ওয়াটার বডি। এমনকি এখান থেকে লাইভলিহুড হতে পারে যারা বোট চালাবেন অথবা যারা মাছ ধরবেন। স্যার, যে এটা জিজ্ঞেস করছি এই জন্য যে বর্তমান সরকার তো খাল খননের একটা প্রকল্প চলমান। আচ্ছা, হ্যাঁ। আবার ঢাকা শহরেরও অনেকগুলো নতুন করে খাল খনন করতে হবে, পুরান খাল বন্ধ হয়ে গেছে। তো খাল খনন করার সময় কিন্তু না, শুধু খাল খনন তো ডেফিনেটলি একটা মানে ইম্পর্টেন্ট স্টেপ, কিন্তু খাল খনন করলেই হবে না। জি। খালটা যদি একটা নেটওয়ার্কের মধ্যে না আসে, আচ্ছা। রাস্তা যেরকমভাবে একটা রাস্তার সাথে ছোট রাস্তার সাথে বড় রাস্তা থেকে হাইওয়ে কানেক্টিভিটি থাকে, জি, জি। খালের বেলাও তাই। এটাকে বলা হয় সিটি টু দ্য সি, শহর থেকে সমুদ্রে সংযোগ স্থাপন করতে হবে। আচ্ছা। আমি একটা খাল তৈরি করলাম, এটা কোথাও গেল না, জি, তাহলে জি। ওই খালটা আসলে অতটা ইফেক্টিভ হবে না। ইভেনচুয়ালি খাল কানেক্ট করবে আরেকটা বড় খাল কানেক্ট করবে নদীতে, নদী কানেক্ট করবে বড় নদীতে, শাখা নদী থেকে বড় নদীতে, বড় নদী ইভেনচুয়ালি কানেক্ট করবে কি সমুদ্রে। এই আচ্ছা। কানেক্টিভিটি থাকতে হবে। এটা যদি না থাকে, জি। আলটিমেট সমুদ্রের সাথে কানেকশন করাটাই মূল উদ্দেশ্য। যদি না হয় তাহলে তো আপনি তো পানির যে ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক হবে না, আপনার বৃষ্টির পানি যে সমুদ্রে চলে যেতে হবে সেটাও হবে না, গ্রাউন্ড রিচার্জ হচ্ছে সেটাও হবে না। যেমন কক্সবাজারের উদাহরণ বলি, জি, জি। কক্সবাজার দেখেন পাহাড়ি ঢল নেমে আসে, জি। সমুদ্রের পাশে একটা শহর, জি, জি। তাদের জলবদ্ধতা হয়। জি, পুরো তো এটা তো কক্সবাজারে হ্যাঁ, তো এটা প্রতি কোনোভাবেই- বর্ষণে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কারণ আপনার পাশেই সমুদ্র। যেমন ঢাকা শহর থেকে সমুদ্র অনেক দূরে, জি। আপনি বলতে পারেন সমুদ্র পর্যন্ত পানিটা পৌঁছানো একটা কষ্ট পেতে হতে পারে, বিকজ আপনার নেটওয়ার্ক দরকার। কিন্তু হোয়াট অ্যাবাউট কক্সবাজার, ওখানে কেন জলবদ্ধতা হচ্ছে? যেহেতু সমুদ্রের তীরবর্তী একটা শহর, So, ওখানে কি সমস্যা হয়েছে? ওখানেও ঢাকার মতন বুদ্ধি প্ল্যানিং আইডিয়া নিয়ে আমরা সমুদ্র কোস্টাল সিটি করছি। কোস্টাল সিটির জন্য যে চিন্তাভাবনাগুলো করা দরকার, জি। যে ওখানকার জলোচ্ছ্বাস একটা ইস্যু হতে পারে, জি। সুনামি একটা ইস্যু হতে পারে, জি। পাহাড়ি ঢল একটা ইস্যু হতে পারে, তাই না? এইগুলোর জন্য যে ওইটার যে প্ল্যানিং দরকার, ওটার যে সমন্বিত ডিজাইন,
হ্যাঁ, ওটার পরিকল্পনা। জন্য ইউনিক যে গাইডলাইন্স এন্ড কোড দরকার, ওটা যদি আপনি না করেন, আপনি যে ঢাকার কোড দিয়ে যদি সিলেটকে দেখেন, ঢাকার কোড ব্যবহার করে ঢাকার মতন আর কি কোড দিয়ে যদি কক্সবাজার তৈরি করেন বা বরিশালকে তৈরি করেন বা তাহলে তো ফেল করবে। আমাদের প্রত্যেকটা এলাকার যে ইউনিক যেই সমস্যা বা ক্যারেক্টার আছে, এটাকে মাথায় নিয়ে কোড তৈরি করতে হবে। ইউনিক বলতে তো আপনি প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ, সব প্রাকৃতিক পরিবেশ, ওটার যে স্লোপ, ওটার যে মাটির কোয়ালিটি, এটা যে সমুদ্রের সাথে সম্পর্ক বা নদীর সাথে যেটা সব, পাহাড়ের সাথে, যেমন পাহাড়ি ঢলে মানুষ মারা যাচ্ছে। জি। এখন শহর আগাতে আগাতে পাহাড়ের পাদদেশ পর্যন্ত চলে যাচ্ছে। তো এটাতে একটা কোড দ্বারা রেস্ট্রিক্টেড হতে পারতো। যেমন ধরেন এটা নিয়ে তো অনেক রিসার্চ হয়েছে, পাহাড়ের একটা সার্টেন পাহাড়, মানে কিছু কিছু পাহাড় আছে যাদের খুব কড়া স্লোপের হয়, একটু খাড়া হয়, তাদের কলাপস বেশি হয়। আচ্ছা। আমরা যদি এটা যদি 40 ডিগ্রিজ নিচে হয়, সেই পাহাড়গুলোর কলাপসটা কম হচ্ছে, ভূমিধস কম হচ্ছে। তো পাহাড়ের সয়েলের ক্যারেক্টার কী, এই সব কিছু মিলিয়ে আপনার বিল্ডিং বা শহরের সাথে পাহাড়ের সম্পর্ক এস্টাবলিশ করতে হবে থ্রু গাইডলাইন্স অ্যান্ড কোডস। ভাবে শহর দায়ী মানুষকে দুর্যোগের দিকে ঠেলে হ্যাঁ। দেওয়ার জন্য। এক্স্যাক্টলি। তো শহরে যারা মানে যেরকম কক্সবাজারের রিসেন্টলি মাস্টার প্ল্যান হচ্ছিল, মানে এখনো চলমান প্রক্রিয়া, এই ক্ষেত্রে তো আপনাদের যে জ্ঞান আছে সেগুলো বোধহয় কাজে লাগতে পারে। হ্যাঁ, আমি কক্সবাজারে যদি মাস্টার প্ল্যান হয়, এই যে যে ইস্যুসগুলো বললাম, প্রবলেমগুলো প্রতিনিয়ত হচ্ছে। জি, সম্প্রতি দেখলেন তো সম্প্রতি যে দেখলামও। এত বৃষ্টি হলো, কতদিন বৃষ্টি হলে মানে ধস হচ্ছে। তো এটাকে তো ইভেন আপনাকে বান্দরবনের পানিও তো কোথাও যেতে পারছে না। পারছে না, সেটাই। এবং চিটাং শহরের বেলায় আবার দেখেন, চিটাং শহরে ঢলের পানি আসে, অতিবৃষ্টির তো পানি আছে, জি। বন্যার পানিও হয় যদি শহরে বন্যা হয়, আবার আপনার টাইডাল ইয়েতেও হয়। আপনি যখন মানে ধরেন জোয়ারে পানি আসছে। জোয়ারের পানি আসতেছে, জোয়ারের পানি তো আপনি জানেন, জোয়ার ভাটা চাঁদের সাথে পৃথিবীর জি, জি, জি। সম্পর্কের ম্যাগনেটিক পুলের কারণে, গ্র্যাভিটেশনাল পুলের কারণে হচ্ছে, এটাও হচ্ছে। তো ফলে যখন আপনার জোয়ার থাকছে, জি। তখন যদি বন্যা আসে, তখন ওই পানিটা সহজে যাচ্ছে না, তো তাই না? তো পাহাড়ি ঢল আসতেছে, সেডিমেন্টেশন আসছে, আপনার খালের নাব্যতা হারাচ্ছে। তো এইটা তো ইউনিক ক্যারেক্টার ফর চিটাগং। এটা তো আপনি আবার ঢাকায় পাবেন না, অথবা কক্সবাজারে পাবেন না। ফলে প্রত্যেকটা শহরকে আলাদাভাবে দেখতে হবে এবং তার চ্যালেঞ্জ, তার প্রবলেমগুলোর নিরিখে তার সমাধানগুলো করতে হবে। কিন্তু বলতে সবগুলো কিন্তু সমাধান আছে, এগুলো সবগুলোকে অ্যাড্রেস করবে। এই চিটাগংয়ে বন্যা হয়, মানুষ মারা যাচ্ছে, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। কেন বন্যায় মানুষ মারা যাবে? এটা একটা স্লোপ করা আছে, এটা শহর থেকে পানি কর্ণফুলী হয়ে সমুদ্রে চলে যাবে। তো এটা কেন, এই চেইনটা কেন, সিটি টু দ্য সি, এই চেইনটাকে ব্যাহত করছে কে, কোন কোন ওভারসাইটের কারণে? স্যার, চট্টগ্রামে তো সিডিআর একটা প্রজেক্টও ছিল, 5,000 কোটি টাকার একটা প্রকল্প ছিল জলাবদ্ধতা নিরসনের। আসলে এই যে বললাম যে প্রকল্পগুলো যেগুলো হচ্ছে, এগুলোকে পাবলিক হিয়ারিং করা, এগুলো শেয়ার করা, এগুলো জানা, এগুলো তো আমরা অনেক সময় আমরা জানতেও পারছি না যে প্রকল্পগুলোর মধ্যে কী কী বিষয় থাকছে, কী কী করা হচ্ছে। এই আমাদের তো অনেক সময় আমরা প্রকল্প করছি, ব্যয়ও করছি, কিন্তু আশানুরূপ কোনো রেজাল্ট পাচ্ছি না। তো এইটা টেকনিক্যাল ওভারসাইট আমি মনে করি যে এগুলো হচ্ছে, আসলে টেকনিক্যালি এগুলো দেখার অবকাশ আছে। এই যে প্রকল্পগুলো যারা করছেন কনসালটেন্ট, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিদেশি কনসালটেন্টরা জি, সমাধান বিদেশি করে দিচ্ছে। কনসালটেন্টরা আসছে এবং বিদেশি সম্প্রতি। কনসাল্টেন্ট প্রবলেম হচ্ছে, ওনারা তো বাংলাদেশের যে মানে ক্লাইমেট এবং ল্যান্ডফর্ম, ইতে ইনডেপথ অভিজ্ঞতা তো নাই, তো তারা দিচ্ছে। যেমন ধরেন ধোলাইখাল, বিদেশি কনসালটেন্টের বুদ্ধিতে আমরা একটা ক্লোজ করে এটাকে একটা প্রবলেমে তৈরি করেছি। জি। ওয়ারেজ ধোলাইখাল একটা সুন্দর একটা হ্যাপিনেস প্লেস ছিল। আমরা ধোলাইখাল তীরবর্তী লোকদের কথাবার্তা আমরা শুনেছি, তারা এখানে অনেকের সাঁতার শিখেছে, নৌকা দিয়ে চলাফেরা করেছে, এখানকার মাছ খেয়েছে। সেই ধোলাইখাল এখন একটা বক্স করে একটা ড্রেন বানিয়ে ফেলেছে। স্যার, পান্থপথে তো বোধহয় পান্থপথেও তাই হয়েছে। আপনজনের মমতায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে। আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ। শহরের সংস্থা, আবার কতগুলো আছে রাষ্ট্রীয় মন্ত্রণালয়। এদের সমন্বিত যোগাযোগের জায়গাটা আপনি বলছেন যে শহরবাসী করতে পারে। হ্যাঁ, এখানে শহরবাসীর মতামতগুলোকে সমন্বয় করা দরকার, তাদের তাদের মানে অ্যাসপিরেশনস বা আকাঙ্ক্ষাগুলোকে আমলে নেওয়া। এই যে অর্গানাইজেশনগুলোর বা ইনস্টিটিউশনগুলোর কথা আমরা বললাম, এরা তো মনে করে না যে শহরবাসী অতখানি জানে যে আসলে বলতে পারবে। এই ক্ষেত্রে শহরবাসী এটা আসলে আমাদের একটা ধারণা, বা যে শহরবাসী কতটুকু জানছেন। শহরবাসী তার চাহিদাটুকু তো জানেন,
তার দৈনন্দিন চাহিদা কি জানেন, শহরবাসী জানেন যে তার বাচ্চার জন্য স্কুল লাগবে কি লাগবে না, স্কুলটা কতটুকু কাছে হবে, সে জানেন যে বাজার করতে গেলে কত দূরে গিয়ে আমার তাকে বাজার করতে হচ্ছে, ডাক্তার দেখাতে চাইলে আপনি দেখবেন ডক্টরের কিউ কত লম্বা হয়ে যাচ্ছে, কারণ আপনি তো ওই যে কতগুলো কনসেন্ট্রেটেড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের মধ্যে ডাক্তারদেরকে নিয়ে গেছেন, আপনি তো শহরে এটাকে ওনাদেরকে দিচ্ছেন না। তো আপনি তো পলিসি দিয়ে করতে হবে যে ঠিক আছে আমি এই এলাকায় একটা ডক্টর চেম্বার করার জন্য প্রণোদনা দিব, বা একটা ডক্টর যদি চেম্বার প্র্যাকটিস করতে চান বা একটা ছোটো ক্লিনিক করতে চান আমি তাকে ল্যান্ড দিব। একটা জিনিস খেয়াল করেন, ঢাকা শহরে একটা সময় রাজুক থেকে ল্যান্ড দেওয়া হয়েছে ডিআইটি থেকে তদানীন্ত এই যে পেট্রোল পাম্প তৈরি করার জন্য। আচ্ছা, অনেক পেট্রোল পাম্প ছিল, এখন দেখেন আপনি পেট্রোল পাম্প অনেকগুলো বন্ধ করে সুপার মার্কেট তৈরি করা হচ্ছে। জি, এখন তারপরে পেট্রোল পাম্পের সংখ্যা কমে গেল, এখন যেগুলো তৈরি থাকলো দিন শেষে সেখানে গাড়ির কিউগুলো দেখেন খেয়াল করে কি হচ্ছে। আচ্ছা। এটা তো রাজুকের ধরা দরকার ছিল যে তোমাকে জমিটা আমরা দিয়েছি এই পাবলিক সার্ভিস নিশ্চিত করার জন্য, পেট্রোল পাম্প রাখার জন্য, তুমি এটা এখন কমার্শিয়ালাইজ করে মাল্টি স্টোরি শপিং মল বানিয়ে ফেলছো, কারণ এই ওখান জন্য থেকে তোমাকে মুনাফা জমিটা বেশি। দেয়নি আমি। মানে ওখান থেকে হ্যাঁ, কি মুনাফা বেশি। সো মুনাফার এনার্জিটাকে কন্ট্রোল করতে গেলেই তো গভর্নমেন্টের, ওখানে তো গভর্নেন্সের প্রশ্ন যে কিভাবে মুনাফার এনার্জিটাকে কন্ট্রোল করবো আমরা, তাই না, পাবলিক ইন্টারেস্টে। ঢাকা শহরে দেখেন ধানমন্ডি 3 নম্বরের ওখানে একটা সময় পেট্রোল পাম্প ছিল, 2টা পেট্রোল পাম্প ছিল, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। বনানীতে পেট্রোল পাম্প ছিল, তখন ঢাকা গাড়ির সংখ্যা কম ছিল। কম ছিল। এখন দেখেন এই যে পেট্রোল পাম্প যখনই তেলের একটু সমস্যা হয় পেট্রোল পাম্পের লাইন কিলোমিটার আফটার কিলোমিটার চলে যাচ্ছে। তো এগুলো তো হাতে ধরে ক্ষতি করা হয়েছে শহরকে। আবার আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে ঢাকা শহরে যত মানুষ হাঁটে তার থেকে তো অনেক কম মানুষ আসলে গাড়ি দিয়ে চলাচল করে। হ্যাঁ, সো এটাও আরেকটা বিষয়, ঢাকায় পায়ে চলার মানে প্যাডেস্ট্রিয়ান পপুলেশন আসলে সবচেয়ে বেশি, এবং মেট্রো হওয়ার কারণে পাবলিক ট্রান্সপোর্টের কারণে পায়ে চলার মানুষের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। তার মানে কি আমার ওয়াকেবিলিটিকে নিশ্চিত করতে হবে শহরে। আমি মেট্রো থেকে নেমে আমি হয়তো রিক্সা নিব, পায়ে হেঁটে কোথাও যাব, বা একটা ক্যাব নিলাম বা সিএনজি নিলাম, তো আমার তো এই পরিমাণ লোক যে প্রতি 5 মিনিট পর পর নামছে, এই লোককে ধারণ ক্ষমতা কি আমার ফুটপাতের আছে, আমার ফুটপাতের চওড়া কতটুকুই বা আছে। তার মানে তো মেট্রোর ফাংশনালিটির জন্য তো আমার এই জায়গাটাও তো চিন্তা করা দরকার ছিল। তো এই জায়গাগুলো তো আমি মনে করি যে সিরিয়াস আরবান ডিজাইন ল্যাপসেস আছে। যে মেট্রো করেছে যে প্রতিষ্ঠান তার আবার শহরের ফুটপাতের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। কিন্তু ফুটপাতের ক্যাপাসিটি তো রাখা দরকার ছিল, যারা সিটি কর্পোরেশনের কথাই বলি, তার তো দরকার ছিল নিশ্চিত করা। তো এখন কি করব, এখন আমি যেটা করতে পারি যে ফুটপাতের পাশের যে ল্যান্ড যেগুলো আছে ওগুলোকে সেটব্যাক যেগুলো আছে সেখান থেকে কিছুটা অধিগ্রহণ করে ক্যাপাসিটি বাড়ানো যেতে পারে। বিশেষ করে যে জায়গাগুলোতে মেট্রো স্টেশন আছে প্রত্যেকটাকে সার্জিক্যালি ডিজাইন করে ইমপ্রুভ করতে হবে, তা নাহলে মেট্রোর বেনিফিট আপনি পাবেন না। আর মেট্রো লাইন তো আরও হচ্ছে, তখন আরও লোক আপনার সিটি ফ্লোরে চলে আসবে, তো সেই শহরের লোক চলাচলের জন্য তো ব্যবস্থাপনা আগেই করতে হবে। আবার স্যার আমাদের তো বাস সিস্টেমও ছিল, যে বাস সিস্টেম এখন আস্তে আস্তে ভেঙে পড়ছে। তো একটা শহরের জন্য কি মেট্রো এবং বাস দুটার মধ্যে কোনটা বেশি ভালো, মানে ঢাকার মতো শহরের জন্য? মেট্রোর সুবিধা হচ্ছে মেট্রো অ্যাট এ টাইম অনেক লোককে ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট বলি আমরা আর কি, একটা ম্যাস পপুলেশনকে মুভ করতে পারে। বাস সেই তুলনায় কম পারে, তারপরেও বড় বড় বাস আর্টিকুলেটেড বাস করা যেতে পারতো। কিন্তু বাংলাদেশে কিন্তু পরিবহন ব্যবস্থা বলতে যেটা আমরা সচরাচর বলছি সেটা কি আদৌ আছে, আমার কাছে প্রশ্ন। বাস কি কোনো সিস্টেমে চলে? না, কোনো মালিকানা নাই, সেন্ট্রালাইজ ইয়েটা নাই। জি জি। তাহলে তো এগুলো ইন্ডিভিজুয়াল ক্যাবের মতনই চলছে। ব্যক্তি মালিকানে আমার একটা গাড়ি আছে, উবারে নামিয়ে দিয়েছি, তো আমার একটা বাস আছে, আমি বাস নামিয়ে দিয়েছি, তারপরে একটা সমিতি করে আমরা বলছি এটা পরিবহন ব্যবস্থা। দিস ইজ নট পরিবহন ব্যবস্থা, এটা তো ট্রান্সপোর্টেশন সিস্টেম হলোই না, এটা একটা ভুল, একটা মিসনোমার বলছি আমরা। পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম তখনই বলবো আমি যখন একটা সমন্বিত ট্রান্সপোর্টেশন করিডোরের মধ্যে একটা সিস্টেম চলবে। এখানে একজনের সাথে একজনের কোনো পাল্লা, মানে কাস্টমার উঠানো, প্যাসেঞ্জার উঠানো, অ্যাক্সিডেন্ট করা, দলাদলি করা, এইসব ব্যাপার তো থাকার কথা না। আচ্ছা, মানে ওটাও একটা পরিকল্পনার ভিতরে আসার কথা, যে জিনিসটা। কিন্তু আমি এটা আপনার সাথে বলে যাচ্ছি, যেটা আমরা পরিবহন ব্যবস্থা বলতে চাচ্ছি এটা আসলে পরিবহন ব্যবস্থাপনা না, এটা জাস্ট ইন্ডিভিজুয়ালি
আপনার ক্যাব চালাতেন, এখানে বাস চালাচ্ছেন, উবারের মতোই স্কেলে বাস চালাচ্ছে। উবারের মতন বাস চালাচ্ছেন। পাঠাও যেরকম আমার বাস মোটরসাইকেল আমি একা চালায়। চালাচ্ছি, আমি আচ্ছা। 10টা বাস বানিয়েছি, আমার জি। পয়সা হচ্ছে, আমি 11টা বানিয়েছি, 15টা বানাচ্ছি, বাট এগুলো তো পাঠাও উবারের মতো আরো যদি ইয়াতে আসে রিক্সা গ্যারেজ যেভাবে চলে ঠিক হ্যাঁ, সেভাবে ওই অনেকটা রকম চলছে। তো ফলে এখানেও তো এরকম একটা মেগা সিটি, এখানে বাসের কোনো ব্যবস্থাপনাই এখন অদ্যাবধি আমরা করতে পারি নাই। কিন্তু এটার সাথে কি ট্রান্সপোর্ট সায়েন্স জড়িত না, যে তাদের কি কাজটা করার কথা না? না, ট্রান্সপোর্ট সায়েন্স তো আপনি ধরেন ট্রান্সপোর্টেশন করিডোরে কি পরিমাণ রাইডার আসবে, জি, জি। কোথায় রাইডার কনসেন্ট্রেশন হবে, নোট ডিজাইন ইত্যাদি তারা জি। করে দিবেন। এবং সেইটা নিয়ে যদি আমরা যে বাস নামাতে পারতাম, বাসের কত বড় বাস দরকার হবে সেটা করতে পারতাম, তাহলে হতো। তাহলে পরিবহন হ্যাঁ, ব্যবস্থাটা আপনি যেমন আসতো। ভেনিস শহরে দেখলাম জি। যে ওয়াটার বাস আছে, জি, জি। আবার রাস্তার বাসও আছে। আমি আচ্ছা। যদি একটা টিকিট কাটি, ওই রাস্তার বাসের টিকিটটা কার্ডটা দিয়েই আমি ওয়াটার বাস চলতেছি, ওখান থেকে নেমে আবার ওই বাস নিচ্ছি, মানে সমন্বিত ব্যবস্থাপনা। আচ্ছা, আচ্ছা। তো আমরা যখন বলছি যে সমন্বিত ব্যবস্থাপনা, মেট্রো টিকিট দিয়ে তো আমার এই বাসটাও চলতে পারার কথা ছিল, কার্ড দিয়ে একই জিনিস হওয়া দরকার ছিল। চিন্তা ভাবনা হয়তো বা হচ্ছে, বাট এটা খুবই মানে মানে স্লো প্রগ্রেস আমি বলবো, এটা ফাস্ট করা দরকার আর কি। আচ্ছা, বুঝতে জি, পারছেন? আমরা কদিন- আপনি যেটা বললেন জি, জি। রোড তৈরি করছি আমরা, জি, জি। আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি ইম্পোর্ট করি, জি। করে ওই গাড়ি আমরা রাস্তায় চালাচ্ছি। জি। জাইকা অনেক সময় অনুদান দিচ্ছে, তাই না, জি, জি। জাপান, আর জাপান থেকে ইউজড কার নিচ্ছি। জি। জাপানে যেই লোকগুলো 3-4-5 বছর গাড়ি চালিয়ে বিক্রি করে দিচ্ছে, জি। তারা নতুন গাড়ি কিনছেন। আচ্ছা। ওদের কার ম্যানুফ্যাকচারিং প্ল্যানগুলো লাভবান হচ্ছে, বিকজ সার্কুলার ইকোনমিটা মানে ইয়েটা চলছে, তাই না, মানে গাড়ি জি। বিক্রি হচ্ছে, বানাচ্ছে, বিক্রি হচ্ছে, বানাচ্ছে। আর তার গাড়িগুলো যেগুলো ছেড়ে দিচ্ছে, জি। ওগুলো ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, দুবাই, বাংলাদেশে আমরা এগুলো কিনে আনছি নতুন গাড়ির দামে। বাই দ্য ওয়ে, আমরা ঢাকায় যখন আচ্ছা। গাড়ি কিনি ওই দামে অন্যান্য দেশে নতুন গাড়ি কিনছে, ওরা তো বিক্রি করে কম দামে, কিন্তু ঢাকার বাজারে যখন বিক্রি হচ্ছে ইউজড কারগুলা সেটা কি নতুন আমাদের গাড়ির ট্যাক্সের দামে, জন্য? আমাদের ট্যাক্স স্ট্রাকচারের জন্য, ওদের মুনাফার মডেলের জন্য। আচ্ছা। সো নতুন গাড়ির দামে আমরা গাড়িগুলো কিনে আমরা চালাচ্ছি। ইন এ ওয়ে আমরা উই আর হেল্পিং জাপানিজ ইকোনমি, যাদের পপুলেশন তো আমার চেয়ে কম। আবার আমাদের রাস্তাঘাটের জন্য তো তারা লোন দিচ্ছে, সেই হ্যাঁ, তারা লোনও তো লোন আমরা দিচ্ছে, শোধ হ্যাঁ, করছি। তো ওই বেনিফিটটা তারা পাচ্ছে, কারণ ওই রাস্তা তো তাদের গাড়ি আমি চালাচ্ছি। জি। তো আরেকটা ব্যাপার হচ্ছে তাদের যেই ইয়েগুলা ইকোনমি চিন্তা করেন, তাদের পপুলেশন তো কম আসলে। জি, জি। তারা এত গাড়ি ম্যানুফ্যাকচার করে বিক্রি করতেছে কীভাবে, বিকজ ওই যে গাড়িগুলো পাঠিয়ে দিতে পারতেছে আমাদের দেশে। আচ্ছা, আমরা যদি না আনতে পারতাম তাহলে তোদের এই তাদের ওটাও তো একটু স্টাক হয়ে যেত, তাদের জি। অন্য দেশ চিন্তা করতে হতো। জি, জি। So আমি মনে করি যে আমাদের আসলে এই পলিসিটাকে রিভিজ করা উচিত। পুরনো গাড়ি কিনলে ওটা সার্ভিস লাইফ কম, জি। এই জাঙ্কটা ইন আ ওয়ে আমার শহরে আসলো, হ্যাঁ। যে জাঙ্কটা জাপানে থাকতে পারতো, ওই জাঙ্কটা কিন্তু এন্ড অফ লাইফ আমার শহরে হচ্ছে। সো এইটার একটা পলিউশন, এটার একটা রয়ে যাচ্ছে, তো এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমাদেরকে নিজস্বভাবেই এই মাস ট্রান্সপোর্টের ব্যাপার দিকে বেশি যেতে হবে, কারণ আমাদের কার ওনারশিপ, ইউরোপের অনেক দেশ আছে কোনো দিন কার ওনারশিপ দরকারই নাই। ট্রান্সপোর্টেশন সিস্টেম যেমন লন্ডনে ইউ ডোন্ট নিড এ কার, আপনার মেট্রোর সাথে বাস এবং প্লেন, এয়ারপোর্ট এবং জাহাজ অল ইন্টারকানেক্টেড। আচ্ছা। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি লিভ অফ উইদাউট এ কার। তো আমাদের দেশে তো এরকম ব্যবস্থাপনা আসলে হওয়া দরকার ছিল, যেই দেশে গাড়ি নিজেরা তৈরি করে না, গাড়ির উপরে এত ডিপেন্ডেন্সি কেন করছি আমরা। তো আমার মনে হয় এটা রিথিং করার দরকার আছে আসলে। মানে সরকারি পর্যায়ে পলিসিগতভাবে, policy এবং আমাদের গতভাবে। বেশিরভাগ মানুষই খুব ছোট দূরত্বে যাওয়া আসা করে। হ্যাঁ, সত্যি অর্থে তো সেটাই আর কি, আমাদের তো সিটিতে তো অত বড় না, কিন্তু যানজটের কারণেই যানজটের ভরা কারণে সময় দেখাচ্ছে। বেশি জি। প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে আমরা আসলে অনেক কিছু জানলাম এবং আমাদেরকে এতখানি সময় দেওয়ার জন্য। আশা করি আবারও দেখা হবে কোনো পর্বে। থ্যাংক ইউ। আমরা বুঝলাম পরিকল্পনার ভুলের জন্য একটা শহর দুর্যোগের দিকেও চলে যেতে পারে, আবার সঠিক পরিকল্পনায় একটা শহরকে সুস্থ শহরে পরিণত করা যায়। শহর আসলে একটি জীবন্ত সত্তা, এই সত্তাকে আমরা সারিয়ে তুলতে পারি আমাদের এই প্রচেষ্টায়, যেখানে শহরবাসী, যেই শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং একই সাথে যারা শহরের দায়িত্বে আছে, সিটি কর্পোরেশন সহ, রাজুক সহ প্রতিটি প্রতিষ্ঠান তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে। ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতাদের। আপনারা দেখছিলেন এন মোহাম্মদ গ্রুপ প্রেজেন্স পডকাস্ট শো নগর কথন। আবার দেখা হবে আগামী পর্বে নতুন একজন অতিথি নিয়ে। ধন্যবাদ।